প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। প্রতিদিনকার আমরা বিশ্লেষণ নিয়ে হাজির হই, বিশেষ করে রাজনীতির খবরাখবর। এবং আপনারা জানেন যে আসলে রাজনীতির মূলত নির্ভর করে সব কিছুর সাথে সম্পর্কিত, এবং রাজনীতি নির্ধারণ করে দেয় মানুষের জীবনযাপনের সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়গুলো। সুতরাং এটি আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের আজকের এই আয়োজনে যারা যুক্ত আছেন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন ডক্টর নুসরাত রাব্বি, তিনি চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল সেন্টার, বায়োস্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইপিওডেমোলজি, দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। তিনি যুক্ত আছেন ক্যালিফোর্নিয়া থেকে, ঠিক বলছি তো? ধন্যবাদ আপনাকে। এবং আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর শফিকুর রহমান, সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর, আমাদের প্রিয় আলোচক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্যে। সবাইকে ধন্যবাদ। প্রযুক্তির কল্যাণে আমরা নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং সাউথ ক্যারোলিনা একসাথে যুক্ত হয়েছি, এবং আমরা আলোচনা করব আমেরিকার রাজনীতির দিনের উল্লেখযোগ্য ঘটনা, এবং একই সাথে আন্তর্জাতিক বলয়ে তো নানা ঘটনা ঘটে যেগুলো আসলে সম্পর্কিত। কারণ আমেরিকা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর এবং প্রভাবশালী একটি দেশ, সুতরাং সেই জায়গা থেকে সকলকেই আসলে এই দৃষ্টি রাখতে হয়, এবং সেই জায়গা থেকে আমরা আলোচনাটি করি। দরকার হলে হামাসের বিরুদ্ধে একাই লড়ে যাবে ইসরায়েল, এমন একটি কথা বলেছে বেঞ্জামিন নেতানিয়াহু। এবং রাফায় অভিযান চালালে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করার কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে ইসরায়েলে একটি অস্ত্রের চালান স্থগিত রেখেছে বাইডেন প্রশাসন। তবে বাইডেনের এমন বক্তব্যকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন ইসরায়েলের মন্ত্রী বেন গাভির এবং সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। তাই কেউ সহায়তা তাদের না করলে একাই অভিযান চালাবে তারা, এমন কথা বলেছেন। এমনকি দরকার হলে ইসরায়েলিরা খালি হাতে যুদ্ধ চালিয়ে যাবে, এমন হুঁশিয়ারিও তারা দিয়েছেন। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জন কার্বি মনে করেন রাফায় বড় পরিসরে স্থল অভিযান চালানো হলে সম্ভাব্য বন্দি বিনিময় চুক্তিতে যে হামাসের অবস্থান আরও শক্ত হবে, এতে করে ইসরায়েলের জিম্মিদের উদ্ধার করা কঠিন হবে। পাশাপাশি আমরা দেখছি যে কানাডা, নেদারল্যান্ডসও ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়া স্থগিত রেখেছেন। তো এই সব মিলিয়ে আমরা একটু আলোচনাটি করতে চাই। প্রথমে আমি প্রফেসর শফিকুর রহমান, এই বর্তমান যে পরিস্থিতি এসে ঠেকেছে, এই জায়গাটিতে আপনার বিশ্লেষণ কি? এটা ওঠানামা করছে প্রতিদিনই। আমরা শুনছি যে হামাস মিডল ইস্টের যে ইজিপ্ট, মিশর এবং এমিরেটসের যে প্রপোজাল, কাতারের যে প্রপোজাল, সেই প্রপোজাল গ্রহণ করে নিয়েছে, এবং তাতে তারা সম্পূর্ণ সবাইকে না ছাড়লেও অনেক জিম্মিকে ছেড়ে দেবে, এবং তারা যদি ইসরায়েল যদি কমপ্লিটলি সিজফায়ার করে। এখন ডিটেল সম্পর্কে আমরা এখনো জানি না, কিন্তু ইসরায়েল যেটা বলেছে যে হামাস যেভাবে যে জিনিস চাইছে সেভাবে আমরা এগ্রিমেন্টে যাব না। এখন একই পর্যায়ে আমেরিকা থেকে এবং ওয়েস্ট থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স এবং সবাই যেরকম, এবং মিডল ইস্টের দেশগুলো যেভাবে প্রেশার করছে ইসরায়েলের উপরে এই সিজফায়ার বন্ধ করার জন্য। রোজা চলে গেছে, ঈদ চলে গেছে, তারপরে এটা এখনও সিজফায়ার চলছে না। কিন্তু সিজফায়ারের প্রপোজালের সাথে যে বড় রকম সমস্যাটা, সেটা হচ্ছে রাফার যে অ্যাটাক করার যে প্রচেষ্টা এবং যে প্ল্যান ইসরায়েল করছে, বা যেটা কিছুটা শুরু করেছে। এখন এ পর্যায়ে গিয়ে কোথায় দাঁড়াবে বলা খুব কঠিন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই যুদ্ধে কেউই জিতবে না। আরবরাও জিতবে না এবং এরাও জিতবে না, কিন্তু একটা বড় রকম একটা ঝামেলা, একটা কমপ্লেক্স সিচুয়েশন, আরো কমপ্লেক্স হয়ে যাবে বলে আমার মনে হয়। এরপরে যেটা হতে পারে সেটা হচ্ছে যে যদি আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন বড় রকম ভূমিকা পালন করে, এবং একই সাথে যদি মিডল ইস্টের মুসলিম কান্ট্রিগুলো, বিশেষ করে সৌদি আরব, ইজিপ্ট এবং অন্যরা এগিয়ে আসে যে প্যালেস্টাইনকে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা দেওয়ার একটা
টু স্টেট থিওরি যে আমরা দেখেছি, এটা যদি কিছুটা এগোতে পারে বা সাকসেসফুল হতে পারে, তাহলে একটা একটা মানে কমপ্লেশনের দিকে এটা যেতে পারে বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ। আমি একটু ডক্টর নুসরাত রাব্বি আপনার কাছে এবার যাচ্ছি বিষয়টি নিয়ে। আমি তো থ্যাংক ইউ, আমি প্রফেসরের সাথে একমত, এবং আমি কত বলেন নতুন সেন্টিমেন্ট অ্যাড করতে চাই। সেটা হলো যে আপনারা জানেন যে আমি এখানে অ্যান্টিসেমিটিজমের বিরুদ্ধে সবসময় বলেছি, এবং এই প্রোটেস্ট এবং এই টাইমটাতে আমাদের ডেফিনেটলি অ্যান্টিসেমেটিক এবং অ্যান্টি ইসলামোফোবিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দিস ইজ নট এ টাইম টু ওয়েজ ওয়ার এগেনস্ট, টু বি অ্যান্টিসেমেটিক বা অ্যান্টি মুসলিম। কিন্তু আজকে এই যে প্রেসিডেন্ট বাইডেন বললেন যে রাফার ইনভেশনে সে আপনার ওয়েপন্স উইথহোল্ড করবে ইসরায়েল থেকে, তখন শুনে আরো আমার রাগই হলো, কারণ এটা অনেক আগেই করা উচিত ছিল। আই এম নট অ্যান্টিসেমেটিক, কিন্তু এই যে বাচ্চারা যে এত সংখ্যায় মারা গেছে, ইটস নো ডিফারেন্ট দ্যান ওয়েন দে পুট জুস ইনসাইড দি ওভেন। ওই পর্যায়ে চলে গেছে এই জিনিসটাতে। এবং এই নেতানিয়াহু গভর্নমেন্টকে যে বললো আজকে প্রেসিডেন্ট বাইডেন যে এই রাফার ইনভেশনে করবে না, সাহায্য করবে না, আই এম নট ইভেন শিওর ইফ হি ইজ সিরিয়াস অ্যাবাউট ইট। কারণ একই সাথে উনি প্রেশার দিয়ে যাচ্ছে যাতে হামাস সারেন্ডার করে। সো আই ডোন্ট নো, মানে অনেক সময় হয় না পলিটিশিয়ানরা এগুলো ডিপ্লোম্যাটিক একটা চাল, কিন্তু অ্যাকচুয়ালি আপনার ওয়েপন্স অফ অ্যাসল্ট উইথহোল্ড করবে কিনা আই এম নট শিওর। করা তো উচিত ইমিডিয়েটলি। এবং আমার মনে হয় যে অফকোর্স আই কন্ডেম October 7th এর অ্যাটাক, and I'm not sure Hamas is the right party to rule over Gaza, কিন্তু এবং সেটাও আমি কন্ডেম করছি। কিন্তু এইভাবে হামাসকে পানিশ করার অনেক স্মার্ট উপায় ছিল, কিন্তু এত সিভিলিয়ান ধ্বংস করে, এবং রাফার মধ্যেও কিন্তু নেতানিয়াহু এখনো বলছে যে এটা হচ্ছে লাস্ট হামাসের স্ট্রং হোল্ড। হোয়াট ননসেন্স! এটা কোনো লাস্ট হামাসের স্ট্রং হোল্ড না। হামাসের লিডাররা সব বিভিন্ন আরব কান্ট্রিজে বসা, এই স্যুট কোট পরে, দে রিচ, দে নট ইভেন ইন দ্যাট রিজন। যারা মারা যাচ্ছে সেগুলো হচ্ছে, তারা হচ্ছে নর্মাল mostly women and children, এবং ওদেরকে মেরে what Netanyahu is going to do with Hamas? রাফার মধ্যে বলছে যে this is the last stronghold of Hamas. I don't believe this. There were many other ways to destroy Hamas's leadership, যেটা তারা করেনি। এবং I feel যে it is মানে Biden immediately should withhold arms shipment to Netanyahu। আচ্ছা, যেটা আপনি বলছিলেন আগে যে Israel said they can stand alone, I wonder if that will come true. I wonder if they will be the only country supporting itself, doing what it's doing. একদম একভাবে সবাই তাদের পাশ ছেড়ে চলে। I hope that happens if they don't stop. Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আমার মনে হয় না সেটা হবে, কারণ আর যেখানে আমি জাস্ট 10 সেকেন্ড যে এটা ইন্টারনাল ইনফরমেশনের জন্য, তার নিজের দেশের ভেতরে পাবলিক ওপিনিয়নকে কন্ট্রোল করার জন্য বা তার পক্ষে নেওয়ার জন্য সে এটা বলছে। কিন্তু সে ইসরায়েল যে একা যুদ্ধে যেতে পারবে, করতে পারবে এবং সম্পূর্ণভাবে হামাসকে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বিরুদ্ধে গিয়ে এটা করতে পারবে বলা মুশকিল। এখন আমার কাছে যেটা মনে হয়, এটা হলো একটা ইগোইস্টিক মানে সিচুয়েশন এসে গেছে ফর নেতানিয়াহুর জন্য। নেতানিয়াহু ইসরায়েল যে যুদ্ধে মার খেতে পারে, আমি ডিফিটেড বলছি না, কিন্তু আহত হতে পারে, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা অ্যাকসেপ্টেবল না ইসরায়েলের কাছে। এখন ইসরায়েল গভর্নমেন্ট এবং রাইটিস্ট গভর্নমেন্ট কখনো তারা মুসলমানদের কাছে, বিশেষ করে ছোট্ট স্টেট
প্যালেস্টাইনের কাছে তারা হারবে বা তারা এইভাবে অ্যাকসেপ্ট করে নেবে, এটা কখনোই তারা অ্যাকসেপ্ট করতে পারে না। সেই জন্য লোকাল ইলেকশনের জন্য, লোকাল পলিটিক্সের জন্য, তার ইন্টারনাল পলিটিক্সের জন্য এই ধরনের স্টেটমেন্ট দিতে উনি বাধ্য হন। আমার মনে হয় আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে এই সহায়তা স্থগিত রাখা নিয়ে রিপাবলিকান এবং ডেমোক্রেট দল অনেকটা মুখোমুখি অবস্থান নিয়েছে এবং এই রিপাবলিকান সেনেটরদের নিন্দার মুখে পড়েছেন প্রেসিডেন্ট। এ নিয়ে প্রফেসর শফিকুর রহমান কি বলবেন? এটা খুব সত্যি কথা, সমালোচনা হওয়া উচিত এবং সমালোচনা করা জেনুইন। আমরা এমনি হিস্টোরিক্যালি দেখেছি যে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার আগেও উনি যখন সেনেটে ছিলেন, অন্য সময় সব সময় উনি ইসরায়েলের পক্ষে কাজ করে গেছেন, ইসরায়েলের বিভিন্ন রকম সাপোর্ট দেওয়ার জন্য। শুধু কংগ্রেস না, উনি তো ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান ছিলেন অনেক বছর। তো বিভিন্ন রকমভাবে উনি যেটা করেছেন বা করবেন, উনি বিশ্বাস করেন যে ইসরায়েলের তার ডিফেন্সে 1948 আমরা যেটা দেখেছি যে তাদের ডিফেন্স করার যে অধিকার, বা ইসরায়েলের জার্মানি যেটা করেছে, বা হলোকাস্টের যে সিচুয়েশন, এইসব কনটেক্সটে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে পারসেপশন কনসেপশন ছিল, যেটা গত 70 বছরের মতন আমরা দেখে এসেছি, কিন্তু এখন সেটা যে পরিবর্তন হচ্ছে এবং সেটা ইসরায়েলে ব্যবহারের জন্য এটা হচ্ছে, এবং মিডল ইস্টে ইসরায়েল চাচ্ছে, সৌদি আরবের রিকগনিশন চাচ্ছে, কুয়েতের রিকগনিশন চাচ্ছে, সব মিডল ইস্টে, ইজিপ্টের রিকগনিশন, জর্ডানের, এবং তাদের সাথে যে একটা সম্পর্ক তৈরি করার জন্য যে ইনিশিয়েটিভ নিয়েছে, কারণ এগুলো ছাড়া ইসরায়েল কোথাও যেতে পারছে না এখন। এই অবস্থায় তাদের বাধ্য হচ্ছে তারা এই মানে আমেরিকান বাইডেনের যে পলিসি, এটাকে গ্রহণ করতে বাধ্য হবে বলে আমার মনে হয়। আমি আসলে যাই হোক, আমি ডক্টর নুসরাত রাব্বি, আপনি কি বলবেন? আমি বলবো যে আই এগ্রি, এবং কিন্তু আমার মনে হয় কতটা হোয়াইট হাউস সিরিয়াস হবে অ্যাবাউট গিভিং এনি রিয়েল পলিসি, যে মানে দ্য বেস্ট সলিউশন ইজ এ সিজ ফায়ার এখানে, এই অ্যাকসেপ্টেন্সের এই ব্যাপারটা এই মুহূর্তে। এখন জাস্ট রাফার অ্যাটাকে আমি দিব না ওয়েপন্স, অন্য কিছুতে দিব। এইগুলা নাম্বার ওয়ান, আই ডোন্ট নো ইফ ইজ সিরিয়াস, নাম্বার টু ইফ ইট উইল বি অ্যাকসেপ্টেবল, অ্যান্ড সিজ ফায়ার ইজ ভেরি মাচ নিডেড। এবং এখানে 80% যদি নেতানিয়াহুর ফল্ট হয়, 20% হামাস লিডারশিপেরও ফল্ট আছে, বিকজ দে আর অলসো নট এগ্রিং অন কি টার্মস। এবং এই যে ইগোর ব্যাপারটা যে প্রফেসর বললেন, দিস ইজ এ হলমার্ক অফ পলিটিক্যাল লিডার্স অফ দ্যাট রিজন। আরব লিডারদের যেমন ইগো ছিল, আছে এখনো, সে নেতানিয়াহু ইজ দ্য সেম ওয়ে, ডিফিটেড হবে না। So who is going to broker the peace? ওরা এই দুই পার্টি যদি বসতো, যেটা বসবে না ওরা, then all these, আমার মনে হয় they don't care, none of these people care about the common people. They're being used as human shield. এই যে ভিডিওগুলা দেখে আমাদের এই আমেরিকার ইয়াং ছেলেমেয়েরা পাগল হয়ে যাচ্ছে about the kids that are dying, children, infants, হ্যাঁ, হাসপাতালে বলেন, আপনার ওই যে সিটিজে বলেন, যেই ধরনের ফুটেজ আসতেছে, আমেরিকার ইয়াং পিপল আর এগেনস্ট ইট। এইখানে ইফ ইউ কেয়ার ওয়েদার ইউ আর হামাস অর ইউ আর নেতানিয়াহু, ইউ উড সিট ডাউন অ্যান্ড ইউ উড ড্র সাম সিজ ফায়ার এগ্রিমেন্ট, কিন্তু সেটা হচ্ছে না। এবং এইখানেই বাইডেনের একটা চান্স আছে টু রিয়েলি, দিস ইজ দ্য অপরচুনিটি টু স্টপ দিস। এবং যেটা বলেছে যে সব হোস্টেজের মুক্তি, এবং in return the Palestinian state, ওই প্যালেস্টিনিয়ান স্টেটের ওখানেই আটকে যাচ্ছে, because প্যালেস্টিনিয়ান স্টেটহুডটা দিতে যাচ্ছে না নেতানিয়াহু in their agreement। এবং এইটা হামাসের একটা বিরাট জিনিস, যে ওইটা না হলে they will keep the hostages, and এটা না হলে then Netanyahu will keep bombing। তো এইখানে একটা এগ্রিমেন্টে আসতেই হবে, and that is where Biden should really weigh in। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা ছোট বিরতিতে, তারপরে আমি আরেকটা শামীম, এক সেকেন্ড, যে ইসরায়েল গাজা থেকে বেরিয়ে যাবে কিনা, এটা একটা বড় রকম তারা কন্ট্রোলে রাখার চেষ্টা করবে। হামাস যদি সরকার থাকে, তাহলে ইসরায়েল ওখান থেকে কখনো তার আর্মিকে সরাবে না।
আমরা ধন্যবাদ জানাচ্ছি। মানে লজিক এবং বড় রকম পলিসি ইসরায়েলের হবে, কাজে এটা একটা বড় মানে বেশ কমপ্লেক্স। বাইডেন ইলেকশন আসছে, কি হবে যে আমরা ইউনিভার্সিটিতে যেগুলো দেখছি অন্য জায়গায় উনি ইলেক্টেড হবে কি না, থাকবে কি না, তার পলিসি কি হবে, যদি ট্রাম্প আসে তাহলে তখন পলিসি কি হবে। ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন, কমপ্লেক্সিটির দিকে চলে যাচ্ছে। ধন্যবাদ আপনাদের দুজনকে। একটা ছোট বিরতিতে যাই, ফিরে এসে আমরা বেশ কিছু বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা করার সুযোগ পাবো। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি একটা বিরতিতে, ফিরছি খুব শিগগিরই, সঙ্গেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা বিরতির পর ফিরে এলাম। আমরা দুটি আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই এ পর্যায়ে। প্রথমত ইউক্রেন রাশিয়া প্রসঙ্গ একটি আছে, আর একটা হচ্ছে জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের কাছে আরও একটি ইস্যু আছে, এটি নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে যেটি হচ্ছে ইউক্রেনে অব্যাহত যুদ্ধ এবং গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার মধ্যে এবার ভিক্টোরি ডে প্যারেডের আয়োজন করেছে রাশিয়া। তুষারপাত এবং শীত উপেক্ষা করেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তাদের সঙ্গে এতে যোগ দেন প্রেসিডেন্ট পুতিন। বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, কিউবা সহ 9টি দেশের নেতা এই আয়োজনে যোগ দেন। এবারের প্যারেডে 9,000 মানুষ অংশগ্রহণ করেন, যা গত বছরের তুলনায় কম ছিল। পাশাপাশি গত বছরের চেয়ে এবারে প্রদর্শিত সমরাস্ত্রের সংখ্যাও কম ছিল। পশ্চিমা দেশগুলোর কথা উল্লেখ করে বিশ্বজুড়ে যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে পশ্চিমা দেশগুলো বাড়িয়ে দিচ্ছে বলে তার অভিযোগ পুতিনের। বেশ কিছুদিন ধরে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্সের ওপর বারবার রাশিয়াকে হুমকি দেওয়ার অভিযোগ আনে মস্কো। তাই পশ্চিমাদের কোনো ধরনের হুমকি সহ্য করবে না বলে তার ভাষায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এবং তাদের পারমাণবিক অস্ত্র সবসময় প্রস্তুত, এই ধরনেরও একটি হুঙ্কার দিয়েছেন। আমি ডক্টর নুসরাত রাব্বি আপনার কাছে জানতে চাই যে মধ্যপ্রাচ্য এক ধরনের পরিস্থিতি, ইউক্রেনে অনেক দিন ধরে এই পরিস্থিতি, তো এখন এই মুহূর্তে এই যে শেষ কথাটি, তাদের পারমাণবিক অস্ত্র সবসময় প্রস্তুত, এটি কি কেবলই কথার কথা, নাকি এটি আসলে কতখানি গুরুত্বপূর্ণ? কথার কথা হতে পারে, কারণ পারমাণবিক অস্ত্র ইউজ করলে জিনিসটা অনেকটা মানে তাদেরও ক্ষতি হবে, কারণ আমেরিকার মিউচুয়াল ডিটারেন্স যে পলিসি, তাদের তো পারমাণবিক কেউ করবে না ইউজ, তখন ওই রিজনে সবাই মানে ইট উইল বি ইউজ বাই আদার ফোর্সেস, ফ্রান্স বা আমেরিকা। সো ইটস নট গুড ফর রাশিয়া অ্যাজ ওয়েল। কিন্তু এর মধ্যে ইনফরমেশন আছে, হোয়াট হি ইজ ট্রাইং টু সে ইজ স্পেশালি এই গাজার সিচুয়েশন এত ওয়ার্সের সময় এই কথাটা বলা, মানে what I'm thinking is that he's saying that he's not going to back up, সে পিছিয়ে যাবে না এবং সে ইউক্রেনে উইন করবে, এবং সে অনেক ধরনের অফেন্সিভ নিয়েছে, নট জাস্ট ইন ইউক্রেন, এবং অন্যান্য যেসব জায়গায় সে আক্রমণ করেছে, ক্রাইমিয়া ইনক্লুডেড, সেগুলো আমরা ভালো করেই জানি। এবং আপনি যদি হিস্ট্রি দেখেন, সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে millions of Russianra, they have fought মানে war and going into war and is in their genes, it's in their history, এবং ওইখানে অ্যাপিল করছে সে পুতিন যে we have fought many wars, we're going to fight this war and win as well, এবং it's kind of a warning to Biden যে he's not going to back out, he will stop only when he wins. এবং এখানেও আমি দেখি যে এখানেও কিন্তু নেগোসিয়েশন, এবং এখানে ওই যে যুদ্ধ যে লাগিয়ে রাখা হয়েছে, উই হ্যাভ টু থিঙ্ক ক্রিটিক্যালি। শুধু পলিটিশিয়ানরা কি বললো, উই থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এখানে উই হ্যাভ টু থিঙ্ক যে হু ইজ বেনিফিটিং ফ্রম দিস ওয়ার ফাইন্যান্সিয়ালি। এই ওয়ার থেকে কিন্তু অ্যাজ ইউ নো অনেকে পয়সা বানায়, ওয়েদার ইটস দ্য গাজা ইসরায়েল ওয়ার, কারণ ওখানে তো একটা বিরাট রিকনস্ট্রাকশন হবে গাজাতে, বিরাট। I don't even know which country will get that contract over all these dead bodies. Ukraine kintu there is some profit in keeping this war alive for US and for Russia. Ebong Russia is determined to keep this
মানে সিজ দিস টেরিটরি। এখানে এখানে কম্প্রোমাইজের মানে কম্প্রোমাইজ বা সিট ডাউন টক অনেক অবকাশ ছিল যেখানে বাইডেন করে না, এন্ড হি ইজ কাইন্ড অফ ওয়ার্নিং বাইডেন যে আই এম গোয়িং এন্ড সিজিং দিস টেরিটরি এনিওয়ে। তো এটা একটা এটা কার কথা বলছেন, পুতিনের কথা? হ্যাঁ বলেন ভাই। না না, আমি বলছি যে মানে এটি কি মানে আপনি কি বলতে চাইছেন যে পুতিন, ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি বলছেন যে কোনো মূল্যে তিনি এটি কবজা করে রাখবেন বা এটাকে দখলে রাখবেন, ব্যাপারটি কি এরকম? এক্স্যাক্টলি, আমার মনে হয় ইটস এ ওয়ার্নিং। উনি বলছেন যে পারমাণবিক না হলেও what he is saying is I will stop at nothing and this is what I am going to do. আপনি যদি দেখেন যে অনেক, just one thing I want to add, আপনি যদি নেটোর এগ্রিমেন্ট দেখেন, there was an agreement some years back যে নতুন কোনো country cannot really become part of NATO. You know, Russia has to agree, especially Eastern Bloc থেকে। ওইটার ডিরেক্ট অপোজিশনে কিন্তু ইউক্রেন ওয়ান্টেড টু বিকাম পার্ট অফ নেটো। হ্যাঁ, আপনি whether you agree that you know they have the right or not, I feel they have a right, কিন্তু এটা কিন্তু it goes, এবং পুতিন কিন্তু has been warning নেটো যে এইটা হলে কিন্তু I will attack because I need and I want this country in my territory, not in your, meaning Western NATO territory. এবং সেটাই কিন্তু মানে as the West wants to grow is its influence, মানে নেটোকে বড় করা with new members like Turkey and all that, Ukraine, Russia has the opposite influence, এবং পুতিন কিন্তু যেটাই বলছে সেটাই করছে। he said before আমি কিন্তু অ্যাটাক করব, and that's what he did, and এখন বলতেছে যে no matter what I will seize this territory. তা আমরা এটা যদি সিরিয়াসলি না নেই, then it's going to be our, জি আমার মনে হয় প্রফেসর শফিকুর রহমানের কাছে আমি সেই ওই যে ডক্টর নুসরাত রাব্বি যেখান থেকে বলছিলেন যে আসলে ইউক্রেনের ইচ্ছা ছিল যে বা ইচ্ছা আছে এখনো তারা নেটোর সাথে যুক্ত হবে, এবং নেটোভুক্ত দেশগুলো যদি তাদের সদস্য সংখ্যা বাড়াতে চায় তাতেও কোনো সমস্যা নেই, তাদের পলিসি নানাভাবে চেঞ্জ হতেই পারে। তো সেই জায়গা থেকে একটা স্বাধীন সার্বভৌম দেশ যদি মনে করে যে তারা একটি সংগঠনের এটি সদস্য হবে, সেক্ষেত্রে আরেকটি দেশের বাধা দেওয়ারই বা কি আছে, কেন বা জোরপূর্বক বাধা দিতে হবে? না, এটা একটু ব্যাকগ্রাউন্ড হলো যে পুতিন কখনো ওনার নিজের যে ব্যাকগ্রাউন্ড এবং যে পার্সোনালিটি, এবং উনি 4 বার প্রেসিডেন্ট হয়েছে, এবার 5th টাইম উনি প্রেসিডেন্ট হয়েছে, কাজেই ওই যে ডিক্টেটরিয়াল পাওয়ার রাখার জন্য যে প্রচেষ্টা এবং যা যা করতে হয় উনি সেটা করছেন, এবং ওনার প্ল্যান হচ্ছে যে আবার সেই কমিউনিস্ট হবে না, কিন্তু ওই সোভিয়েত ইউনিয়ন ধরনের একটা বড় রকম রাশিয়ান ইউনিয়ন তৈরি করবে অন্যান্য দেশের সাথে, যেগুলো তাদের অংশ ছিল আগে কমিউনিস্ট ছিল। এখন এই যে নেটোর যে চ্যালেঞ্জটা, যেটা ডক্টর রাব্বি বললেন ভালোভাবে, যে পুতিন কিন্তু রাশিয়া কিন্তু একবার বেশ কিছুদিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের এবং নেটোর মেম্বার হতে চেয়েছিল, কিন্তু তারা কখনো তারা অ্যাকসেপ্ট করেনি সেটা। এখন যেটা পুতিন দেখতে চাচ্ছে সেটা হচ্ছে যে তার যে হিস্টোরিক্যাল সোভিয়েত ইউনিয়নের যে স্টেটগুলো ছিল কিছু সে দখল করেছে, কিন্তু অন্যান্যগুলো পারছে না। আর বিশেষ করে ইউক্রেনের প্রতি, কারণ ইউক্রেনের যে এগ্রিকালচার বেস, ইকোনমিক বেস, সেটা অন্যান্য অনেক দেশের নেই। কাজে ওটাকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে তাদের একটা বিরাট রকম ইকোনমিক মানে ক্রাইসিস থেকে বেরিয়ে আসতে পারবে। তেল ছাড়াও এগ্রিকালচার প্রোডাক্টস এবং সার্ভিসেস যেটা রাশিয়ার দরকার। কিন্তু এখানে যেটা সমস্যা পয়েন্ট হচ্ছে যে নেটোর মেম্বার হওয়া ছাড়াও ইউক্রেনের যে ব্যবসা বাণিজ্য কাজকর্ম রাশিয়ার সাথে না করে তারা বেশিরভাগ সব চলে গেছে ইউরোপের সাথে করতে। ফলে এই যে একটা ইকোনমিক চেঞ্জ, এবং ওটা না করে যদি রাশিয়ার সাথে বা ইস্ট ইউরোপের অন্যান্য দেশের সাথে তাদের ব্যবসা এবং বাণিজ্য থাকতো, তাহলে এই ধরনের ক্রাইসিস হয়তো আসতো না। এখন ওটা ছাড়াও যেটা বড় রকম সিচুয়েশন রয়েছে সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ন্যাশনালিজম, যেটা আমরা দেখছি যে বিভিন্ন দেশের একটা ন্যাশনালিস্টিক ফিলিং তৈরি হয়েছে মাল্টি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালিজমের এগেনস্টে। চায়নাকে এখন
চায়না আর রাশিয়া যে একসাথে হয়ে এইরকম ভাবে এগিয়ে যাবে বা করবে আমরা এটা ধারণা করতে পারিনি। আমার ধারণা ছিল চায়না ইজ মোর ক্লোজ টু ওয়েস্ট দেন রাশিয়া। এটা হিস্টোরিক্যাল ভাবে যেভাবে ইন্টারডিপেন্ডেন্ট ইকোনমিক পলিসি এবং ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্সের মধ্যে মাল্টিন্যাশনাল আমেরিকান কোম্পানিগুলো গিয়ে চায়নায় যেভাবে তৈরি করে মানে বিভিন্ন রকম ফ্যাক্টরি করে কনজিউমার গুডস এবং বড় বড় গুডস সাপ্লাইয়ের ব্যবস্থা করেছে, সেই হিসেবে চায়না আমাদের ওয়েস্টের সাথে থাকার কথা। কাজে এটা যে কোথায় গিয়ে দাঁড়াবে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা কম্প্রোমাইজের মধ্যে আসা উচিত এবং সেখানে ওয়েস্টকে আমেরিকা এবং ন্যাটোকে এগ্রিমেন্টে যাওয়া উচিত। ওদের সাথে যদি কিছু জমি ছেড়ে দিতে হয় ইউক্রেনকে, সেটা ছেড়ে দিয়েও ইউক্রেনকে তার একটা কম্প্রোমাইজের ভেতরে আমার মনে হয় আপনাকে আমি একটু ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ, বেশ $80 বিলিয়ন ইউক্রেনকে দিচ্ছে। এর আগে 100 বিলিয়নের উপরে বেশি দিয়েছে। এরপরে আমেরিকা বা ইউরোপ এইরকম সাপোর্ট আর কতটুকু করতে পারবে বলে আমার মানে একটা বড় রকম জি, আমার মনে হয় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা বিষয়টি চেঞ্জ করব। যদি ডক্টর নুসরাত রাব্বি ছোট করে কিছু এটার সাথে যুক্ত করতে চান শুনবো, নাহলে আমরা আরেকটি বিষয় একটু আলোচনা করে আজকে অনুষ্ঠানটা শেষ করব। আপনি কি এই বিষয়ে আর কিছু যুক্ত করতে চান? না না, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এগ্রি যে এখানে অনেক নেগোসিয়েশনের আছে, কিন্তু উই আর নোওয়্যার ক্লোজ টু নেগোসিয়েশন। এখনো ওই ইগো এবং ওই ডিস্ট্রাকশনের ফেজে যারা আর্মস বিক্রি করছে তারা ওই যুদ্ধকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছে, আমরা বড় রকম মার্কেট হিসেবে। জলবায়ু পরিবর্তনের আলোচনায় যাব, কারণ আমরা কিন্তু জলবায়ু পরিবর্তনের এই ঝুঁকিটির কথা মাঝে মধ্যে উচ্চারণ হতে দেখি। আগে একটু বেশি বেশি হচ্ছিল, ইদানিং একটু কমই উচ্চারিত হয়। কিন্তু জলবায়ুর ঝুঁকিটা কিন্তু আরেকটা মারাত্মক ঝুঁকি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি যেটা। তো জলবায়ু পরিবর্তনে সারা বিশ্ব তীব্র ঝুঁকিতে রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। কয়েকদিন আগে গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার যে টার্গেট সেটি নির্ধারণ করা হয়েছে, কিন্তু গড় তাপমাত্রা দ্রুতই সেটি ছাড়িয়ে যাবে, যেটি কিন্তু আসলে মানে এই পৃথিবী কতটা নিতে পারবে এটি একটু ভয়ের ব্যাপার। COP26 এর প্রেসিডেন্ট অলোক শর্মা জানিয়েছেন সকল দেশের সরকারের এই মুহূর্তেই সচেতন হতে হবে এবং পরিবেশ রক্ষায় নীতিমালা অবলম্বন করতে হবে। তো আমরা এই কারণে একটু আলোচনাটি এনেছি। ডক্টর নুসরাত রাব্বি, আপনি কি মনে করেন যে জলবায়ু পরিবর্তনের আলোচনা ইদানিং কি একটু কম হচ্ছে কিনা, মানে ঝুঁকির আলোচনা, এবং এটি কি অনেকটা সম্মেলন নির্ভর কিনা? সত্যিই কিন্তু মানে খুব ঝুঁকিপূর্ণ, সেক্ষেত্রে দেশে দেশে যে উদ্যোগ দেখতে পাই সেটি যথেষ্ট কিনা? না, এটা যথেষ্ট না। এটা একটা বিরাট জিনিস। আমরা বেশিরভাগ সময় যে যুদ্ধ, মানুষের মধ্যে যে যুদ্ধ, সেটার উপরে আমরা টাইম স্পেন্ড করি, কিন্তু আমরা টাইম স্পেন্ড করি না যে মানুষ যে প্রকৃতির উপর যে যুদ্ধ, যে জুলুম করেছে এবং এইটা যে ক্যাচ আপ করছে। আপনি দেখেছেন বাংলাদেশের মতো একটা জায়গায়, সেখানে এমন গরম যে এখন এটা মে মাস, এটা জুন না, জুলাই না, আগস্ট না, যে গরম এখানে, আমার মনে হয় আগামী 50 বছরের মধ্যেই একটা ড্রাস্টিক চেঞ্জ হবে অনেক জায়গায়, আর মানুষ বসতির উপযুক্ত থাকবে না। এবং এটার কারণ হচ্ছে এই যেই কতগুলো ইন্ডাস্ট্রির কনস্পিরেসি আমি বলবো, কারণ তারা যেভাবে মানুষ আমাদেরকে বুঝিয়েছে যে আমাদের প্রত্যেকের এক একটা করে গাড়ি দরকার, এক একটা করে বাড়ি দরকার, এবং এতগুলা করে আপনার মিট, ডেয়ারি এগুলো খাওয়া উচিত, এই প্রোডাকশন ফোর্স করে, এবং দ্য ওয়ার্ল্ড পপুলেশন ইজ গোয়িং আপ। এই প্রত্যেকটা দেশের যে আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং যে বেড়েছে, তার সাথে সাথে এই ডিম্যান্ডগুলাও বেড়েছে, এবং ডিম্যান্ডগুলো বেড়েছে এই কারণে বিকজ দ্য ইন্ডাস্ট্রিজ হ্যাভ কনভিন্সড আস, সেটা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি হোক, ফুড ইন্ডাস্ট্রি হোক, আপনার বিফ অ্যান্ড ক্যাটল ইন্ডাস্ট্রি হোক, আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হোক, আপনার কম্পিউটার ইন্ডাস্ট্রি হোক, সবাইকে, সব ইন্ডাস্ট্রিগুলা দ্য মোর দে সেল দ্য মোর দে মেক মানি, এবং সবাইকে মানে কনভিন্স করেছে আমাদের প্রত্যেকের গাড়ি লাগবে, আমাদের প্রত্যেকের 3 বেলা গোশত খেতে হবে, এবং আমাদের অনেকগুলো কাপড় পরতে হবে, এবং আমাদের বছরে বছরে সব কিছু ফেলে দিয়ে নতুন কিছু করতে হবে। এখানে আমাদের লাইফস্টাইলের মধ্যে কোনো পরিবর্তন আনি নাই আমরা। দের ইজ নো ক্যাম্পেইন অ্যাট এনি ন্যাশনাল লেভেল
মানে আমি তো আমরা আমেরিকায় বসে আছি, এখানেই যারা আপনার মিনিমালিজম বলেন বা ইটিং মোর ভিগান ভেজিটেরিয়ান, এগুলা আমেরিকার মতো দেশে এগুলা হচ্ছে ফ্রিঞ্জ মুভমেন্ট। হ্যাঁ, ফ্রিঞ্জ মুভমেন্ট। এবং ফ্রিঞ্জ মুভমেন্ট কি এইভাবে কিন্তু আপনি আমাদের উপমহাদেশের কথা চিন্তা করেন, ওইখানে কিন্তু মানুষ ওইভাবেই থাকতো। রিসাইক্লিং বলেন, ভেজিটেরিয়ানিজম বলেন, মাঝে মধ্যে গোশত খাওয়া বলেন, সিম্পল লিভিং বলেন, এগুলো কিন্তু আমাদের পুরানো কালের যে জিনিস, এগুলা রিপ্লেসড হয়ে উই হ্যাভ নাও বিকাম দি কনজিউমার্স অফ এক্সট্রিম ক্যাপিটালিজম। এবং লাস্ট দিয়ে শেষ করি, এবং যে এটার ইম্প্যাক্ট যে কি সাংঘাতিক হয়েছে, এটা একটা সাইলেন্ট জেনোসাইড আমি বলবো অফ দ্য নেচার। ইট ইজ কামিং টু হন্ট আস। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি একটু সবশেষ প্রফেসর শফিকুর রহমান একটু ছোট করে আপনার বক্তব্যটা শুনে আজকের মতো শেষ করব। এটা একটা বড় ক্রাইসিস, এবং এনভায়রনমেন্ট ক্রাইসিসটা এটা বেড়েই যাচ্ছে, গরম হচ্ছে, এবং যেসব দেশে বৃষ্টি হওয়ার কথা না, মিডল ইস্টে আমরা দেখেছি অনেক অনেক বৃষ্টি হচ্ছে সেসব জায়গায়। এখন পানির তাপ এবং মানে এনভায়রনমেন্টের তাপ বেড়ে যাওয়ার ফলে যে সিচুয়েশন তৈরি হচ্ছে, বরফ গলে আসছে, পানিতে ভেসে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত মানে এরকম বন্যা, এরকম বৃষ্টি আমরা এর আগে অত প্রকটভাবে এইভাবে দেখিনি। এখন প্যারিস এগ্রিমেন্টের পরের থেকে যে পরিবর্তনগুলো আমাদের দরকার ছিল, সেই রকম আপনি একটু আগে সুন্দর বলেছেন যে কনফারেন্স বেসড কিনা, অনেকটা কনফারেন্স বেসড হয়ে যাচ্ছে। চায়না বলছে যে আমরা কমাবো 1.5, কিন্তু তারা কলকারখানা, যেটা ডক্টর আপনি বললেন যে যেভাবে বেড়েছে এবং যেভাবে বাড়ছে, সেটা এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রিয়াল এবং অন্য ইসে এনভায়রনমেন্টের প্রতি ঠিক সঠিকভাবে অ্যাটেনশন এবং সম্মান দেওয়া হচ্ছে না। এর সাথে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে রাজনৈতিক লিডারশিপ। বিভিন্ন দেশে এই ট্রাম্প আসার পরে যে পরিবর্তনটা, আমরা এনভায়রনমেন্ট আমরা প্যারিস থেকে উইথড্র করে এসেছি, আবার জয়েন করেছে জো বাইডেন আসার পরে। কিন্তু এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, বিশেষ করে আমেরিকা, কানাডা এবং সাউথ আমেরিকার বড় বড় দেশগুলো, ইউরোপের দেশগুলো যেগুলো কলকারখানা, রাশিয়া, চায়না, এগুলোর একটা বড় রকম কনফারেন্স এবং দায়িত্ব হয়ে শুধু তাই না, একটা এগ্রিমেন্টে আসা উচিত, সেটা জাতিসংঘের আন্ডারে হোক বা তার বাইরে হোক। কারণ জাতিসংঘের পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে এদের, মানে আমরা যেটা দেখছি তাদের ইমপ্লিমেন্ট করার শক্তি কমে গেছে, বিশেষ করে ওয়ারে এবং বিভিন্ন জায়গায় ন্যাশনালিজম তৈরি হওয়ার ফলে। ধন্যবাদ। এটা যে বড় রকম সমস্যা, এই সমস্যাকে মানে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এটাকে অ্যাটেনশন দেওয়া দরকার। ধন্যবাদ আপনাদের দুজনকে। বিশেষ করে শেষ প্রসঙ্গ যেটি আপনি বলছিলেন, এটি নিয়ে মনে হয় একটা দীর্ঘ আলোচনা হতেই পারে যে আসলে জাতিসংঘ তার কার্যকারিতা হারাচ্ছে কি হারাচ্ছে না, প্রশ্নবোধক চিহ্ন, মন্তব্য করছি না। কারণ বর্তমান পরিস্থিতিতে যেভাবে আপনি মধ্যপ্রাচ্য বলুন কিংবা অন্যান্য দেশে যে ধরনের পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি, মানবিক বিপর্যয়, পরিবেশ বিপর্যয়, সহিংসতা, হানাহানি, শান্তি, সব কিছুতেই জাতিসংঘের যে ভূমিকাটি মানুষ আশা করে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিল বিশ্ব সংস্থা হিসেবে, তো সেই ভূমিকাটি তারা কতখানি রাখতে পারছে, এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আমার মনে হয় একটা বড় ধরনের আলোচনার সূত্রপাত হওয়া দরকার। কোনো এক সময় হয়তো বা হবে, মানুষ ভাবতে শুরু করেছে। তো যাই হোক, এটি নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য। সবাইকে ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আমরা শেষ যে প্রসঙ্গটি বললাম, ডক্টর নুসরাত রাব্বি যেটি বলছিলেন যে মানুষে যুদ্ধ ব্যাপারটিকে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, যুদ্ধ কেউই কামনা করে না, বিশেষ করে শান্তিপূর্ণ মানুষ সেটি চায় না। এবং যারা সাধারণ বিবেকবান মানুষ, তারা যুদ্ধ যেমন চায় না, সন্ত্রাসবাদকে ঘৃণা করে এবং অসাম্প্রদায়িক চেতনা নিয়ে তারা বসবাস করতে চায়, কোনো সাম্প্রদায়িক অপশক্তিকে তারা প্রশ্রয় দেয় না। সুতরাং মানুষের যে শুভ চিন্তা, শুভ বোধ, এটি যেমন জরুরি, কিন্তু আমরা যখন এই বিষয়গুলো গুরুত্ব দিই, পাশাপাশি প্রকৃতির যে কষ্ট, প্রকৃতির যে ধ্বংস হয়ে যাচ্ছে, প্রকৃতির যে বিপর্যয়, সেটির দিকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। এটি হচ্ছে শেষের সেই আলোচনাটি। কারণ প্রকৃতি যেভাবে ধীরে ধীরে বিপর্যয় ঘটাচ্ছে, সেটি হয়তো চোখের সামনে সেইভাবে ধরা দিচ্ছে না বলে আমরা প্রাত্যহিকভাবে অনেক কিছু যেগুলো মোকাবেলা করি, তার কাছ থেকে এটিকে আলাদা ভাবি। এটি গুরুত্বপূর্ণ, এগুলো নিশ্চয়ই আলোচনায় আসবে এবং খুবই গুরুত্ব পাবে, এই প্রত্যাশা জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।